Turn it all out, told me every secret. Said that I care, asked do you mean it? It's been months since we've been okay. I'm putting off what's coming. Another night staring at the ceiling. হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমি এনফিল্ডের শোরুমে গিয়েছিলাম হিমালয়ান 450 লঞ্চে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে, অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে বলি, কালকে কেটিএম রায়গঞ্জ থেকে একটা ফোন এসেছিলো। তো আমাকে বললো যে হচ্ছে দাদা একটা ইভেন্ট আছে আমাদের, একটু মানে কফি পে চার মতো। তো বললো যে হচ্ছে দাদা একটু আসতে হবে। তা না, ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালোই, আমাদের জন্য তো কন্টেন্ট আর কি। তো সেখানেই যাচ্ছি আজকে আমি। তো দেখা যাক ওখানে কি হয়। সম্ভবত আমাকে যেটুকু বললো যে ওখানে একটু সবাই সবার রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করবে এবং একটা ছোটো মোটো মিট আপের মতো। তো চলো বেরিয়ে যাই। বাইকটা কোল্ড স্টার্ট করা হয়ে গেছে। তো ঠিক আছে, চলো। আর আজকের ওয়েদার বেশ ঠান্ডা ওয়েদার আছে। অনেকদিন পরে আমরা কমপ্লেইন করছিলাম যে হ্যাঁ ঠান্ডা নেই, তো ফাইনালি ঠান্ডা পড়েছে আজকে। আর বেশ যদিও ঠান্ডা খুব নেই, কিন্তু হচ্ছে এরকম হাওয়া চলছে, তার জন্যই ঠান্ডাটা বেশি লাগছে। আর সূর্য ওঠেনি, তার জন্য ঠান্ডাটা বেশি আছে। তো আমার এই যে উইন্টার গ্লাভসগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি আমি খুব একটা বেশি আমার ইউজ করা হয়নি, তাই এদের ঠিকমতো ব্রেকিং হয়নি। আর যেটা সমস্যা হয় যে অ্যাকচুয়ালি হ্যাঁ অসাধারণ আপনাদের সত্যি মাইরি। তো হচ্ছে তো সেই জন্য কি হয় যে হচ্ছে গ্লাভসগুলো যখন আমি নিয়েছিলাম, তো আমি অনলাইনে যেহেতু অর্ডার করি, তো আমি এটার সাইজ খুব সম্ভবত মিডিয়াম নিয়েছিলাম। কিন্তু আমার পরে যা মনে হলো যে আমি যদি লার্জ নিতাম বেশি ভালো করতাম, তার কারণ হাতে গ্লাভসগুলো অনেকটাই টাইট হয় এবং আমি লাস্ট যে কটা রাইড করছি তাতে খুব সমস্যা করেছিল আমার। আর তার মধ্যে হয় কি সমস্যাটা, যে হচ্ছে যেহেতু লেদারের পুরোপুরি একদম পিওর লেদারের, তার জন্য যখন হচ্ছে খুব ঠান্ডা হয় তখন লেদারটা একদম স্টিফ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা করে। তো যাই হোক, সোজা বেরিয়ে যাই। তো সে হার্ড হয়ে যায় লেদারটা, আর তখন সমস্যা হয়। তো একটু আনকমফোর্টেবল ফিল হয় এই গ্লাভসগুলো পরে চালাতে, কিন্তু কিছু করার নেই। আমি এই জন্যই এটা পরে বেরোলাম। এক তো ঠান্ডা আছে আজকে, যদিও আমার কাছে অন্য গ্লাভস ছিল, কিন্তু আমি এটা পরলাম এই কারণে যে এটা একটু ব্রেকিং হবে আর গ্লাভসটা একটু ইজি হবে ইউজ করা। আমাকেও হ্যাবিচুয়েটেড হতে হবে। বাবা, লোকে সত্যি দেখছি একটা ক্রেটা গেল যা সানরুফটা খোলা। এই ঠান্ডার মধ্যে লোকে সানরুফ খুলে কেমন করে যায় কোনো আইডিয়া নেই আমার, আর কেনই বা যায়। আর আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে, সেটা হচ্ছে বাইকের মাইলেজ রিলেটেড। মানে যারা কমপ্লেন করছো তাদের বাইক বা গাড়ি ভালো মাইলেজ দিচ্ছে না, তো তাদের জন্য একটা আমি ট্রিক বলতে পারো, মানে যেটা আমি ফলো করি। মানে একদিন আমি বাইকটাকে খুব রাফ চালিয়েছি, তবে লাস্ট যখন আমি বাইকটাতে ফুয়েল আপ করিয়েছি, তারপর থেকে আমি বাইকটাকে ঠিক একদম বাইকের রিকোয়ারমেন্ট অনুযায়ী বেশি থ্রটেল করছি না, লো আরপিএমে চালানোর চেষ্টা করছি বাইকটাকে। কীরকম আমি বলে দিচ্ছি। আর এটা আমি দেখেছি, মানে শিখেছি গাড়ির থেকে। আমাদের আজকাল যে সমস্ত গাড়ি আছে যেখানে গিয়ার ইন্ডিকেশন শো করে, সেখানে আমার ক্রেটা আছে, ক্রেটার টপ মডেলটা আছে। তো সেইখানে গাড়িতে যখন গিয়ার শিফটিংয়ের সময় ওখানে শো করে যে কখন কত নম্বর গিয়ার দিতে হবে, সেটা শো করে গাড়িতে। তো সেরকমই যদি বাইকের ক্ষেত্রে আমরা করি, যেমন হচ্ছে 10 স্পিড অফ দি 1 নম্বর গিয়ার, 10-এর উপরে 2, 20-এর উপরে 3, 30-এর উপরে 4, 40-এর উপরে 5,
এবং 60-এর উপরে যদি 6 নাম্বার গিয়ারে চালাই তাহলে গাড়ি দুর্দান্ত মাইলেজ দিবে একদম, গাড়ি বা বাইক। তো সেই নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ আমি লাস্ট যে কদিন ধরে গাড়ি চালাচ্ছি ফুয়েল আপ করার পর থেকে আমি একবার স্ট্যাটসটা চেক করে দিই তোমাদেরকে। এই যে দেখাচ্ছে এভারেজ ফুয়েল কনজামশন 30 কিলোমিটার পার লিটার। এটা আমার সিটি প্লাস হাইওয়ে মাইলেজ আমি দেখাচ্ছি মিক্স, তো যেটা যথেষ্টই ভালো এই বাইকের জন্য। তো এটা যদি মাথায় রেখে বাইক চালাও তবে দেখবে, বা গাড়ি চালাও দেখবে মাইলেজ গাড়ি বা বাইক ভালো দিচ্ছে। আর বেশি আরপিএমে গাড়ি চালালে অলওয়েজ মাইলেজ কম দেবে। যেমন এই যে গাড়ি 32-এ বললাম, আমি 4 নাম্বার গিয়ারে দিলাম, এই 40 পার হলো 5 নাম্বার গিয়ারে দিলাম। দেখবে এই করে গাড়ি চালালে অবশ্যই মাইলেজ ভালো দিবে, এবং কখনোই বেশি রেভ করা যাবে না। মানে এটা যদি কারো মাইলেজ প্রায়োরিটি হয় তবে। আর কেউ যদি বাইকের মজা নিতে চাও, রাশ চালাতে ভালোবাসো, তাদের ক্ষেত্রে তোমরা যেভাবে চালাচ্ছ অবশ্যই সেইভাবে চালাও যেভাবে মজা নেবে। আমি জাস্ট এটা একটু এক্সপেরিমেন্ট করছি যে কেমন মাইলেজ দিচ্ছে না দিচ্ছে, তাই না? তো অলমোস্ট চলে এসেছি KTM এর শোরুম। জানি না কত লোক আসবে বা কী ব্যাপার। যে ওদের সেট আপ চলছে এখানে। দুটো ডিউক এসছে, মনে হচ্ছে এটা কাস্টমারদেরই হবে। তো ঠিক আছে, চলো ভিতরে যাই, গিয়ে দেখি কী ব্যাপার, তারপরে বাকিটা এক্সপ্লেন করবো, বাকিটা তোমাদেরকে দেখাবো। ওকে, Guess it's been a while since I fell in love, but after last time, don't wanna mess things up. You're so beautiful, and I can't deny. My heart is always with you, my head's always stuck in time. Love, let me go, 'cause I've been holding on for far too long. I've been fighting and keeping strong, now you just gotta let me go. Time, wash away every feeling that can cause me pain. All these memories I can't escape, can you let them all wash away? Let it all wash away, 'cause I don't wanna feel the pain. Love, just let me go, 'cause I don't wanna feel the pain of holding on and keeping strong. So now I'm moving on. I don't 350 ছিল আমার, তো আমি ওটা নিয়ে অনেক রাইড করেছি এর আগে। আমি ওটা নিয়ে ফার্স্ট মানে মাউন্টেন রাইড আমার ছিল রাবাংলা। তো সেখানে অনেক রকম এক্সপিরিয়েন্স ছিল আমার, মিক্স এক্সপিরিয়েন্স, ভালো খারাপ। তো তারপরে এবার আমি রিসেন্টলি বাইকটাকে প্রচুর মডিফাই করেছিলাম আমি, যেহেতু সবাই জানে যে হচ্ছে রয়্যাল এনফিল্ডকে নেয় মডিফাই করার জন্য। তো মডিফাই করেছিলাম, তারপরে আমি যাচ্ছিলাম হচ্ছে বাইকটা নিয়ে দার্জিলিংয়ের কোনো একটা গ্রামে যাচ্ছিলাম, নামটা এক্সাক্ট এখন মনে পড়ছে না আমার। তো ওখানে যাওয়ার সময় রাস্তাটা খুব খারাপ ছিল বলতে পুরো রাস্তাটা ভাঙা ছিল এবং এরকম ইনক্লাইন ছিল রাস্তাটা। তো সেখানে আমি পিলিয়ন নিয়ে যাচ্ছিলাম, তো যখন আমি উঠছিলাম তো আমার চাকা অনেকবার রোল করে এবং 2-3 বার পিছিয়ে আসে, পড়তে বেঁচে যায়। তো ওইবারের এক্সপিরিয়েন্সটা আমার খুব খারাপ ছিল এবং আমি তখন ডিসাইড করেছিলাম যে নেক্সট আমি যেই বাইকটা নেবো সেটাতে আমি অ্যাডভেঞ্চার করতে পারি, মানে এরকম জায়গায় আমি হেজিটেট ফিল না করি যে না বাইক উঠছে না। তাহলে এটা সব থেকে খারাপ লাগে কি, আমি একটা জায়গায় ঘুরতে গেছি, আমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারলাম। তার কারণ কি, যে হ্যাঁ বাইকটার পারফরমেন্স এবং নিজের উপর একটা মানে কনফিডেন্স লো হয়ে যায় যে আমি পারছি না, কেন পারছি না, আমাকে রিটার্ন করতে হবে। তো তখনই আমি ডিসাইড করেছিলাম এর জন্য পারফেক্ট হবে। তারপরে আমি অ্যাডভেঞ্চার 250 নেই KTM এবং বাইকটা নেওয়ার পর আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। এবং আমি তার আগে যে সেগমেন্টের বাইক চালাতাম, ক্রুজার চালাতাম, সেখান থেকে আমি অ্যাডভেঞ্চারে শিফট যখন করলাম, তো সেটা আমার একটা ভালো এক্সপিরিয়েন্স। এবং রয়্যাল এনফিল্ড এবং KTM দুটার কোনো তুলনা হয় না।
দুই সেগমেন্টের বাইক তৈরি করে, তাই না? তো যাই হোক, নেক্সটে আমি চাচ্ছি হচ্ছে কেটিএম এর সাথে ইনফ্লুয়েন্সে রাইড করছি, এবং আমি চাচ্ছি নেক্সট ডে কেটিএম এর সাথে রাইড করতে পারি, মানে তোমাদের সবার সাথে বা তোমরা যারা যাবে সবার সাথে একসাথে রাইড করলে কি হয় যে একটা চেনা পরিচিত হয়, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, মানে একটা সার্কেল বড়, সেটা বেশ বড় হয়, তাই না? তো আমি সেটাই। তো আমি এরপরও ওখানে উপস্থিত রাইডারদেরকে আরও কিছুক্ষণ ধরে বোর করলাম। তারপরে নেক্সট যিনি আসলেন তিনি হচ্ছে ডিউক 390-র ওনার। উনি হচ্ছে 3rd জেনারেশন নতুন যেটা লঞ্চ করেছে, উনি এটা জাস্ট লঞ্চ হওয়ার সাথে সাথে ফার্স্ট ডে এখান থেকে বাই করেছিলেন। তো তিনি তার পুরনো রাইডিং কিছু এক্সপিরিয়েন্স আর নতুন বাইকের সাথে কিছু এক্সপিরিয়েন্স উনি শেয়ার করলেন। তো চলো সেটা শুনে নিই আমরা। আমার এই জেনারেশন 3 আগে আমার জেনারেশন 2 যেটা ছিল 390 ছিল। তো 390 নেওয়া হয়েছিল 2 বছর হলো, সামথিং 2-2.5 বছর এরকম হয়েছিল। তারপরে নতুন জেনারেশন 3 বেরোয়, তো দেখে ফিচার্স দেখে আগেরটার থেকে এটা অনেক ভালো লেগেছে। অনেক নানান ফিচার্স দিচ্ছে, আর ওটার মধ্যে অনেক মানে যেরকম কুইক শিফটার ছিল, কুইক শিফটার অনেক মানে ল্যাগ ছিল, মানে আটকে যেত অনেকটা, ফ্রিভাবে হতো না। আর একটু জার্কি ছিল বাইকটা, মানে প্রথমে যদি দেখি যে খুব জার্ক করতো, আমি স্লো স্পিডে চলবোই না, মানে এদিকে যদি দেখি যে এদিকে আপাতত মানে টাউন টু টাউন যদি ঘুরে চলে না। প্রথম সিজন লঞ্চ করে, বাট এটা গ্লোবালি বেশি ছিল। আমাদের ইন্ডিয়াতে এন্টার করে 2013, ঠিক আছে? তো মানে অনেক আগের থেকে জেনারেশন, তো 2013 থেকে ফার্স্ট জেনারেশন, জেনারেশন 2016-17-তে লঞ্চ করে। তারপরে এখন এই যে 2024-এ। তো সবাই সবার রাইডিংয়ের এক্সপিরিয়েন্স এবং বাইকিংয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করলো। আর তাছাড়া কেটিএমের তরফ থেকে কেটিএম ইন্ডিয়া যে অ্যাপটা আছে সেই অ্যাপের ব্যাপারে বোঝানো হলো, ও নেক্সট ডে রাইড হবে সেই নিয়েও কথা বলা হলো। আর তাছাড়া বাইকের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হলো, ডিউকের ব্যাপারে, মানে যেই নতুন ডিউকটা বেরিয়েছে তার ব্যাপারে, এবং পুরোনো যে ডিউকগুলো হচ্ছে তার ব্যাপারে। তো যাই হোক, কেক টেক কেটে আমরা কেক টেক খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো যাই হোক, ইভেন্টটা কমপ্লিট হয়ে গেলো, এখন বাড়ি ফেরার পালা। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, সেই হাওয়া দিচ্ছে। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লাগছে, হেলমেট খুলে চালানোর কথা জাস্ট স্বপ্নেও ভাবা যায় না। তো ভাইজারটা নামে নিলাম, তার কারণ যে হারে ঠান্ডা হাওয়া দিচ্ছে জাস্ট বলার মতো না, বিভৎস ঠান্ডা। আর এই ঠান্ডাটাই ন্যাচারালি আমরা এক্সপেক্ট করি রায়গঞ্জে এরকমই ঠান্ডা পড়ে, কিন্তু কয়দিন ধরে যখন ঠান্ডা পড়েনি তখন ভাবছিলাম যে আরে কী ব্যাপার, যে রায়গঞ্জে যেরকম ঠান্ডা পড়ে সেরকম ঠান্ডা পড়ছে না, ব্যাপার কি? তো ফাইনালি ঠান্ডা চলে এসছে, তাই না? মানে শীতের দিনে যদি শীত না পড়ে তা বাদ তাহলে জমবে না, না তাই না? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অ্যাকচুয়ালি এই যে প্রেজেন্টেশনটা ছিল এটা মেনলি আমি যা বুঝলাম এটা হচ্ছে ওই ডিউক 390-র উপরেই মেনলি ছিল ফোকাসড, বা আর হচ্ছে তার সাথে এই যে তার সাথে হচ্ছে কেটিএম ইন্ডিয়া যে অ্যাপটা আছে তার সম্পর্কে একটু ব্রিফিং হলো, যে ওই অ্যাপটাতে কি কাজ আছে না আছে, বা ওখান থেকে যে সমস্ত রাইডের ব্যাপারগুলো আছে সেগুলোও এক্সপ্লেইন করলো এখানে। তো যাক, বেশ ভালো হলো এটা। মানে অ্যাকচুয়ালি খুব বেশি তো অ্যাপটা নিয়ে ঘাটাঘাটি করা হয় না, তো সেখান থেকে কিছু ইনফরমেশন পাওয়া গেল। আর যখন বেরোচ্ছি তখন দেখলাম যে অ্যাকচুয়ালি আমার যে মাউন্টটা আছে, মানে মাউন্ট বলছি না, সরি, মাইকটা যেটা আছে, যেটা আমার ওই চিন কার্টনের উপরে লাগানো আছে, ওটা অ্যাকচুয়ালি একটা ওই মেডিকেল টেপ দিয়ে আমি লাগিয়েছিলাম। তো সেটা আমি দেখিয়েছি এর আগে ওটাকে ইনস্টল করার সময়। তো কি হয়েছে, ওটার যে আঠাটা আছে সেটা খুলে গেছে, তার জন্য ওই মাইকটা বেরিয়ে এসছে। তো ওটাকে কোনো একটা কিছু জোগাড় করতে লাগাতে হবে,
কারণ ওইভাবে ওটা থাকবে না, আমি যা বুঝলাম ওটা ওইভাবে থাকবে না, ওটাকে অন্য কোনো রকম কিছু জোগাড় করতে হবে ওখানে, যাতে ওটা ওখানে। আর আমি যদি ওর যেটা ক্লিপ আছে ওটা দিয়ে যদি চিন কার্টনের মধ্যে লাগাই তাহলে খুব সম্ভবত ওই উইন্ড নয়েজটা আসবে, তার কারণ কিছুটা হলেও মাইক এক্সপোজ থাকবে। অ্যাজ ইউজুয়াল এখানে সিগন্যাল তো জ্যাম থাকবেই। তো যাই হোক, সিগন্যালটা খুলে গেছে, সোজা শহরের মাঝখান দিয়ে বেরিয়ে যাব। বাপরে কি ডেঞ্জার এই ব্যাপারটা। একটা কোনো রকম লাল কাপড় বা কিছু একটা দেওয়া উচিত, এরকম যখন কেউ রড নিয়ে যায় বা কীরকম ইকুইপমেন্টস নিয়ে যায়। তো যাই হোক, কিছুই করেনি। তো যাই হোক, বাড়ি চলে এসেছি আর খুব খিদেও পেয়ে গেছে, কিছু খেতে হবে এখন। ওখান থেকে মিষ্টির প্যাকেট, কফি দিয়েছিল, কেক ছিল। আমি যদিও কেক খাইনি, তার কারণ আমি কেক খুব একটা পছন্দ করি না, আমি খাইও না। তো যাই, দেখি আবার একটু বেরোতে হতে পারে এখন, দেখা যাক কি হচ্ছে। চলো। তো এই হলো আলুর পরোটা। রুটি আলুর পরোটা বানিয়েছে। অ্যাকচুয়ালি ও আগে রুটি বা পরোটা বানাতে পারতো না, তারপরে ও রুটি আর পরোটা বানানো যে শুরু করেছে, আর সেও আর ক্ষান্ত হচ্ছে না, সমানে রুটি পরোটা বানিয়ে যাচ্ছে। সে আজকে মোটামুটি শুরু হয়েছে ওর আলুর পরোটা বানানো, সে কনস্ট্যান্ট বানিয়ে যাচ্ছে আলুর পরোটা। ও বলেছে ব্যাপারটাকে পুরোপুরি মাস্টার করেই ছাড়বে ও। তো যাই হোক, মোটামুটি সাকসেসফুল হয়ে গেছে। আর মানে পরোটাও খুব ভালোই বানায়। আলুর পরোটা আজকে ফার্স্ট টাইম করলো, তো ভালোই করেছে ও, আরেকটু ইমপ্রুভ করতে হবে ওকে। তো যাই হোক, তো আলুর পরোটাওয়ালা খাওয়া হয়েছে। আর যাই হোক, শোরুম টুরুম থেকে আসলাম, আসার পরে খাওয়া দাওয়া হলো। তো তোমরা যারা আমার ব্লগটা দেখলে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর অবশ্যই তোমরা তোমাদের সাজেশন কমেন্টে লিখবে যে যদি কিছু ইমপ্রুভমেন্ট তোমাদের মনে হয় যে ইমপ্রুভ করতে হবে, কিছু চেঞ্জেস বা কিছু, তো অবশ্যই জানাবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।